সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবারের বাজেট উচ্চাভিলাষী নয়, বরং এটি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। জাতীয় সংসদে বাজেট আলোচনায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দুটো বড় পরিবর্তন সহ সংসদে অর্থবিল পাশ হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগে কর অব্যাহতি থাকছে এবারও, সাথে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ কর 30% থেকে কমিয়ে 25 করা হয়েছে। রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ এবং সভা করেছে আওয়ামী লীগ এবং বিএনপি। দলের 75 বছর পূর্তির আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষমতার দাপট না দেখাতে বলেছেন নেতাকর্মীদের, জানান দুর্নীতির সঙ্গে আপোষ নেই। অন্যদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতির বড় হোতাদের ধরা হচ্ছে না। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সাদেক এগ্রো সহ বেশ কিছু স্থাপনার কারণে অস্তিত্ব হারাতে বসেছিল রামচন্দ্রপুর খাল। সেখানে উচ্ছেদ অভিযানের পর আজ প্রায় 20 বিঘা জায়গা উদ্ধার করেছে সিটি কর্পোরেশন। খালের পানি প্রবাহ নিশ্চিত করতে শুরু হয়েছে খনন কাজ। এখন দখলকারীরাও জানিয়েছেন, ফের দখল যেন না হয় তা দেখবেন তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আসছে 2024-25 অর্থ বছরেও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগে কর অব্যাহতির সুবিধা বহাল থাকছে। একই সঙ্গে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ কর 30% বদলে 25% নামিয়ে আনা হয়েছে। এছাড়া বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হল অর্থবিল 2024। সন্ধ্যায় জাতীয় সংসদে আসছে অর্থ বছরের জন্য সংসদ সদস্যরা কণ্ঠভোটে পাশ করে এই অর্থবিল। রোববার যার চূড়ান্ত অনুমোদন দেবে সংসদ। আসছে 2024-25 অর্থ বছরের জন্য গেল 6 জুন জাতীয় সংসদে বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এরপর গেল কয়েক সপ্তাহে প্রস্তাবিত বেশ কিছু নীতি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে সংসদে, যার একটি কালো টাকা সাদা করার সুযোগ। বাজেটের সাধারণ আলোচনার শেষ দিনেও এ নিয়ে কথা বলেন সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা। চোরকে চুরি করতে দিয়ে আবার তাকে বৈধ করে দেওয়া, এটা ভবিষ্যতে আমাদের জন্য কতটুকু ভালো আনবে সেটা নিয়ে আমি পরবর্তীকালে আবার একটু কথা বলবো। তবে একটা কথা, যদি এটা দিতেই হয়, যদি এইরকমই অবস্থা হয় যে দেশের আর কোনো উপায় নাই, তাহলে আপনি এটা যখন 30% দিয়ে বৈধ মানুষকে করছেন, অবৈধ অর্থকে 50% করেন, 60% করেন, তাহলে এটা ন্যায্য হতে পারে যদি করতেই চান। আমি এটার পক্ষে নেই। কালো টাকা সাদা, এটা কালো টাকা সাদা না। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে 1 কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকেই নিয়েছিল। সংসদের দাবি উঠেছিল হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের জন্য বাজেটে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বাতিলের। শেষ দিনের আলোচনায় প্রধানমন্ত্রীও একই পরামর্শ দেন। একই সাথে করদাতাদের সুরক্ষার কথা চিন্তা করে ব্যক্তি শ্রেণীর করের উচ্চসীমা 30% থেকে কমিয়ে 25% করার কথা বলেন। কর বর্ষের 3য় স্তরের আয়ের সীমা 1 লক্ষ টাকা বৃদ্ধি এবং 7ম স্তরে 25 লক্ষ টাকার উপরে 25% হারে কর আরোপের পাশাপাশি অবশিষ্ট আয়ের উপর 30% কর আরোপ করা হয়েছে, যা কতিপয় ব্যক্তি শ্রেণীর উপর অতিরিক্ত করের বোঝা সৃষ্টি করবে। কারণ এই প্রস্তাব অনুযায়ী এই কর আরোপ ভূতাপেক্ষ 2023-24 আয় বর্ষের উপর প্রযোজ্য। করদাতাদের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে এই ভূতাপেক্ষ প্রয়োগ এটা পরিবর্তন করতে হবে। অর্থমন্ত্রী তার সমাপনী বক্তব্যে এমন সব নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন সংসদে। অর্থ বিল 2024 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। পরে সংসদ সদস্যরা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাশ করেন অর্থ বিল 2024। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে, জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, 2030 সালের পর দেশে কেউ অতি দরিদ্র থাকবে না।
ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করার ক্ষমতাও দেশের আছে জানান তিনি। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের অধিবেশনে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে লক্ষ্য তারই অংশ এই বাজেট। এতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা 2030 সালের মধ্যে এই অতি দরিদ্র হার একেবারে শূন্যর কথা নিয়ে আসবো ইনশাল্লাহ। ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা আমরা যে গড়ে তুলব, তারই পদক্ষেপ হিসেবে এই বাজেটে বিভিন্ন যে লক্ষ্য আমরা স্থির করেছি সেগুলি তুলে ধরা হয়েছে। এবং আমি মনে করি আমরা এই বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2041 সাল পর্যন্ত 21 থেকে 41 আমরা তা বাস্তবায়ন করতে সক্ষম হব। সেই ধারাবাহিকতা আমাদের আছে। দেশের আজকের উন্নতির কারণ হিসেবে ঋণ পরিশোধের সক্ষমতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, 62,000 কোটি টাকার বাজেটের বাংলাদেশ এখন প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। কোথায় 62,000 কোটি টাকার বাজেট আর এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট। আমরা তো এই জায়গায় আসতে পেরেছি। সংসদে নেত্রী উত্তরাঞ্চলের মঙ্গা পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, এরশাদ সরকারের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা হতো তা এখন আর নেই। এখন রংপুরের মানুষ 4 বেলা খেতে পায়। নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বিভিন্ন প্রতিটি এলাকায় দুর্ভিক্ষ তো লেগেই থাকতো। মাননীয় স্পিকার, আমি নিজে ছুটে গিয়েছি, সেখানে আমরা তাদের খাদ্য সাহায্য দিয়েছি। গ্রামের পর গ্রাম হেঁটেছি, মাঠে ঘাটে হেঁটেছি। মানুষের শরীরে কোনো মাংস ছিল না, চামড়া আর হাড় ছাড়া। এখন আর সে অবস্থা নেই। ছিন্ন বস্ত্র পরতো, বিদেশ থেকে কাপড় এনে পরানো হতো, এখন কিন্তু তা নাই। এখন অন্তত মানুষের গায়ে কাপড় আছে, পায়ে একজোড়া রাবারের চাপল থাকলেও আছে। আর দুবেলা না, রংপুরের মানুষ এখন 4 বেলাও খাবার খেতে পারে, সে ক্ষমতা অর্জন করতে পেরেছে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে জানিয়ে সংসদ নেতা বলেন, দুর্নীতি করলে কারো রক্ষা নেই। দেশের সব বিভাগীয় শহরে মেট্রো রেল চালুর ঘোষণা দেন শেখ হাসিনা। পশ্চিমা দেশগুলোতে যখন প্রবৃদ্ধি নেতিবাচক, তখন দেশে ইতিবাচক প্রবৃদ্ধি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। ইনশাআল্লাহ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ক্ষমতার দাপট আর বাড়াবাড়ি না করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনার সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। কাদের জানান, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ হবে না। বলেন, বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ নেই। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে, তারই ধারাবাহিকতায় সভা সমাবেশ চলছে। দলটির মুখে যত জোর, আন্দোলনের সেই জোর নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপিতে তারেক রহমান নিজেই এখন আতঙ্কের নাম। লন্ডনে বসে কর্মসূচি দিয়ে জনগণকে ভুল পথে নেওয়া যাবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সবার উদ্দেশ্যে বলছি, বাড়াবাড়ি করবেন না, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি, দুর্নীতির বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারাবন্দী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, খালেদা জিয়া এবং গণতন্ত্রকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। সাবেক সেনাপ্রধান, পুলিশ প্রধান এবং রাজস্ব কর্মকর্তার দুর্নীতির উল্লেখ করে ফখরুল দাবি করেন, দুর্নীতির বড় হোতাদের এখনও ধরা হচ্ছে না। সরকার ভারতের সঙ্গে বাংলাদেশ বিরোধী চুক্তি করেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো আপোষ করবে না তারা। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে।
তাকে বাঁচাতে হলে, তাকে রক্ষা করতে হলে, একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, আমাদের অধিকারকে ফিরিয়ে হতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। উদ্ধার করা হলো রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের অন্তত 20 বিঘা জায়গা। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে সেখানে অবৈধভাবে গড়ে তোলা সাদিক এগ্রো সহ বেশ কিছু স্থাপনা। সেখানে পুনরায় করা হচ্ছে খাল। মাশরুক রাহাতের রিপোর্ট। কাগজে কলমে খালটি 80 থেকে 120 ফুট চওড়া, তবে দখল হতে হতে মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিং সোসাইটির এই জায়গাটিতে এসে প্রায় হারিয়ে গিয়েছিল রামচন্দ্রপুর খালটির অস্তিত্ব। দখল করে বানানো হয়েছিল গরু ছাগলের খামার, অবৈধ স্থাপনা বানিয়ে চলছিল মানুষের বসবাসও। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে সেগুলো। উদ্ধার করেছে খালটির অন্তত 20 বিঘা জায়গা। রামচন্দ্রপুরের খালের যে চিত্র এলাকাবাসী দেখেছে অতীতে, ভবিষ্যতে আমরা ওই অতীতের চিত্রটা নিয়ে আসতে চাই। বর্তমানের এই চিত্রটা থাকবে না। কতটুকু জায়গা উদ্ধার হচ্ছে? আমরা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম আমরা পুরোটাই এটা থেকে শুরু করে ম্যাপ দিয়ে পুরোটাই আপনার বাম সাইডে গেলে দেখতে পাবেন যে খাল আছে, ওই খালের সাথে এটা কানেকশন হয়ে যাবে। ছাগলকাণ্ডের পর আলোচনায় আসা সাদেক এগ্রো সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান সেখানে অবৈধ স্থাপনা ভাড়া নিয়ে বছরের পর বছর করে আসছিল গরু ছাগলের ব্যবসা। নোটিশেও টনক নড়েনি তাদের। অবশেষে খালের জায়গা উদ্ধারে খুশি স্থানীয়রা। এখন এটা মুক্ত হইলে মনে করেন এলাকাবাসী বাঁচতে পারবো, পানি থেকে বাঁচতে পারবো। এটা আমাদের জন্য ভালো, কি লেগা পানি পুনি বইরা যায়, বৃষ্টি হইলে আমরা হাঁটা চলায় কষ্ট হয়। বিষয়টা অনেক ভালো লাগতেছে যে সরকারি জায়গাটা মুক্ত হয়ে যাচ্ছে, যেখানে একটা খাল হবে। এই উচ্ছেদে সমর্থন জানিয়েছেন দখলকারীদের কেউ কেউ। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলেছেন জায়গাটি যাতে আবার দখল না হয়ে যায় সে বিষয়ে খেয়াল রাখবেন তিনিও। যারা দখল করে আছে, আমি যে কয়েকদিন কাউন্সিলর থাকছি আমি তো সেখানে দখল করতে দিচ্ছি না। দখল অবমুক্ত করেছে, সেটাতে আমরা পার্ক তৈরি করে দিচ্ছি। অলরেডি আমার আমলে 2টা ওয়ার্ড হয়েছে। এটাতে কিছু হবে না, এটা পুরো পানি থাকবে, এখানে পানি প্রবাহ লেকের মতন হবে না, পানি প্রবাহ থাকবে। আবার এই পানি আবার পুরো প্রবাহ হোক। ভাঙার আগে রাতে ফিল করেন না? এটা তখন তো আগে ভাঙে তো গেছি, তখন তো আবার এটা তো কোনো ছিল না। এখন আবার আসছে, আবার যদি লাগে তাদের বাস। উদ্ধারের পর খালে পানি প্রবাহ নিশ্চিত করতে খনন কাজও শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে সৃষ্টি হয়েছে লঘুচাপের। এর ফলে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গত রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 72 ঘন্টায় দেশের প্রায় সব বিভাগে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে আমরা ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি 72 ঘন্টার জন্য, এবং সমুদ্র বন্দরসমূহকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলেছি। কারণ টোটাল উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় আজ থেকে আগামী 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদ নদীর পানি বাড়ায় আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলে ফের স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। সকাল থেকে সিলেটে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 24 ঘন্টায় প্রায় 15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা সহ অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। তৃতীয় দফায় সিলেটের নিম্নাঞ্চলের বাসিন্দারা আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে। কয়েকদিন আগে বন্যা আইয়া গেছে, এখন যদি আবার এই সময় এলাকান পানি আয় তাইলে তো আমরা কয়ে যাই কোন স্থানে যাই আসলে চিন্তা করি ভাইরাম না। খুব বয়ে আতঙ্কে কাজ করে আর কি মনের ভিতরে। বন্যার পানির মাঝে 2বার আমরা মনোরকা পানি হয়েছে, আশ্রয়খণ্ড দৌড়িয়ে আইছি। বাচ্চা কাচ্চা লিয়ে আবার বারবার আশ্রয়খণ্ড যাওয়া, আমরা বিরাট ক্ষতিগ্রস্ত। সব জায়গায় আমাদের টিম রয়েছে। কোনো মানুষ যদি তাৎক্ষণিক বিপদে পড়ে উদ্ধার কার্যক্রমে আমি নিজেও যাই, আমাদের মেম্বারগণও আছেন। আর আমাদের যদি স্থানীয়রা, আমাদের মোবাইল নাম্বার রয়েছে, আমাদের প্রত্যেকটা জায়গায় নৌকা রয়েছে যারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য, যাতে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা তাদেরকে উদ্ধার কার্যক্রম সহ
যদি খাদ্যের অভাব পড়ে আমরা শুকনো খাবারও আমাদের প্রতি ঘরে ঘরে নিয়ে দেওয়ার মতো আমাদের এখনো প্রস্তুতি আছে। সুনামগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাড়ছে নদ নদীর পানি, রয়েছে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী 5 দিন দেশের 8 বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে আমরা ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি 72 ঘন্টার জন্য, এবং সমুদ্র বন্দরসমূহকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলেছি, কারণ টোটাল উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও পদ্মা, সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি 47টি পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। পানি বাড়ার সাথে সাথে পদ্মা নদী ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ি এবং নাজিরগঞ্জ ইউনিয়নের 8 গ্রাম। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এসব গ্রামের প্রায় 1000 বিঘা কৃষি জমি এবং কাঁচা সড়ক। হুমকিতে শত শত ঘর বাড়ি সহ অনেক অবকাঠামো। রাতুল ইসলাম সুমনের ক্যামেরা, উৎপল মেজর রিপোর্ট। সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ডিগ্রির চর, যেখানে একসময় ছিল 1000 বিঘা বিস্তীর্ণ সবুজ ফসলের ক্ষেত, ছিল কাঁচা সড়ক সহ ঘর বাড়ি, যার কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। সবকিছুই নদীগর্ভে। গত 10 বছর ধরে ভাঙন অব্যাহত থাকলেও এবারের ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। নদীগর্ভে বাদামি ক্ষেত, তিল ক্ষেত, বেগুনি ক্ষেত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমার নির্দিষ্ট জমি ছিল, ওই আমার সে সবই চলে গেছে, এটাতে নাই। এই গেলে বাকি চষি খাই তো অনেক তা তো 2 গেলে এনটি গেছেই। আজ 20 দিন আগেও আমি এক মেলা দূর মনে হয় মেলা দূর থেকে আমি অগাছা কাটিছি, বুঝছেন, কিচ্ছু নাই, সব ভেঙে গেছে। এক গ্রামের মতোই পদ্মার ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে মালিফা, ইন্দ্রজিৎপুর, নয়াগ্রাম, ফকিরপুর, মোহনপুর, গোপালপুর, শ্যামপুর, কালিকাপুর ও গোয়ারিয়া। সব আমাদের সব ভাঙিয়ে আছে, বাচ্চা এলাকার লোক বাবু আর খাওয়ার কায়দা নাই, আবাদ করবি কি? আছে একটু ভাঙি চুরি গেলি পারি, এদের খাওয়া দাওয়া বন্ধ। মোটামুটি 15 নদীর মাঝখানে ছিল আর কি, এটা তো নদীর বেদনে পড়ে গেছে। এইভাবে যদি ভাঙে তাহলে যে এই নদীর পাড়ে যে চরগুলো আছে এরা অচিরেই বিলীন হয়ে যাবে। স্থানীয়রা জানান পানি বৃদ্ধির সাথে সাথে গত 15 দিন ধরে বেড়েছে ভাঙনের তীব্রতা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। এই গর্ভে অনেক জমি আছে, সবই নদীর ভিতরেই, তাতে 60-80 বিঘে এইরকম। মালিফা, ইন্দ্রজিৎপুর, নয়াগ্রাম, রায়পুর, মোহনপুর, গোপালপুর, হাসামপুর, বরকাপুর, কালিকাপুর, এই মৌজাগুলো নদীর উপর, নদীর পাড়ের উপর প্রতিষ্ঠিত। এগুলো ভাঙতে ভাঙতে প্রায় শেষের দিকে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভাঙনের ভয়াবহতার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলে মিলে আমরা নিয়মিত পরিদর্শন করছি। আমরা এই জায়গাটায় সর্বোচ্চ সতর্কতার সাথে নজরদারি করছি। তো এটা নিয়ে আমরা ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ মহলকে এই বিষয়টা অবহিত করেছি। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য গত 5 দিন ধরে বন্ধ রয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, 1.5 বছরের বেশি সময় ধরে বিরতিহীনভাবে চলায় বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটটি বন্ধ রেখে নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় নেওয়া হয়েছে। গত 24 জুন থেকে বন্ধ রয়েছে 1 নম্বর ইউনিটটির উৎপাদন। বর্তমানে এই কেন্দ্রের 2 নম্বর ইউনিট থেকে উৎপন্ন 622 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। 622 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। বন্ধ ইউনিট শীঘ্রই চালু হবে বলে আশা প্রকাশ করেছেন শাহ আব্দুল হাসিব। এটা প্রায় 1.5 বছর ধরে একটানা চলতেছে, এই জন্য ছোটখাটো একটু মেনটেনেন্স করে ওটাকে আবার ঠিক করতে হয়। 24 তারিখে আমাদের একটা ইউনিট আমরা শাটডাউনে নিচ্ছি শিডিউল মেনটেনেন্সের জন্য। আমরা 1 তারিখ 2 তারিখ ইনশাল্লাহ আবার যে ইউনিটটা শাটডাউন নিচ্ছে ওই ইউনিটটাকে আবার চালু করব। অভ্যন্তরীণ চাহিদার অতিরিক্ত পশুর কাঁচা চামড়ার রপ্তানি পরামর্শ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান।
দুপুরে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত কাঁচা চামড়ার ন্যায্য দাম নিশ্চিতকরণ বিষয়ক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এটি করতে পারলে নিশ্চিত হবে ন্যায্য দর, লাভবান হবে দেশ এবং ব্যবসায়ীরা। তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ বাজারে বর্তমানে কাঁচা চামড়ার চাহিদা মাত্র 20 লাখ পিস, যেখানে সারা বছর প্রায় 2 কোটি পিস চামড়ার যোগান আছে। হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনায় অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর রানার আপ প্রাইম ইউনিভার্সিটি। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় আগামী 5 জুলাই ফের ভোট গ্রহণ হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংস্কারপন্থী প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান এবং সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলি। প্রথম দফার ভোট গণনায় 59,55,000 ভোট পেয়েছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পেয়েছেন 55,60,321 ভোট। বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফাপুর মোহাম্মদীর লড়াইয়ে অনেক পিছিয়ে। গত 19 মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হলে এই পদটি শূন্য হয়। টি-20 বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 177 রানের টার্গেট দিয়েছে ভারত। বার্বাডোসে টসে জিতে ব্যাটিং নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পাওয়ার প্লেতে 3 উইকেট হারালেও 72 রানের জুটি গড়ে ভারতকে বিপর্যয় থেকে রক্ষা করেন বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেল। 31 বলে 47 রান করেন অক্ষর, আর বিরাট কোহলি 59 বলে করেন সর্বাধিক 76 রান। এবারের আসরে এইটি কোহলির প্রথম 50। এছাড়া 16 বলে 27 রানের ইনিংস খেলেন শিবম দুবে। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট 176 রান তোলে ভারত। রাতের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। বাজেট উচ্চাভিলাষী নয়, এটি বাস্তবায়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে দেশ, সংসদে বলেন প্রধানমন্ত্রী। বড় পরিবর্তন ছাড়াই অর্থবিদ পাস। নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নির্দেশ। দুর্নীতির বড় হোতাদের ধরা হচ্ছে না, অভিযোগ বিএনপি মহাসচিবের। রাজধানী মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রোর দখলে থাকা রামচন্দ্রপুর খাল উদ্ধার, পানি প্রবাহ নিশ্চিত করতে শুরু হয়েছে খনন। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।